প্রথমত আমরা কেউ ভালো নেই। এই কথাটি খুব ভয়ঙ্কর। খেলাপি ঋণের পরিমাণ আরো 2 লক্ষ কোটি টাকা বেড়ে 7 লক্ষ কোটি টাকাতে যেতে পারে, এতে কোনো রকম সন্দেহ নাই। শেখ হাসিনার জমানাতে যে খেলাপি ঋণ ছিল, ধরুন 1 লক্ষ কোটি টাকা, 1,26,000 কোটি টাকা, এটা নাকি বেড়ে 5 গুণ হয়ে গেছে। এখন এই 1 বছরের মাথায় এটা 5 লাখ কোটি টাকা হয়ে গেছে। সবাই বলে হায় হায়, এটা কেন হলো, এটা কিভাবে হলো? ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেছেন 1 বছর হলো, আর একই সময় বাংলাদেশ থেকে শেখ হাসিনা তিরোধান হয়েছে এবং শেখ হাসিনার যে অনুপস্থিতি, এটারও সময়কাল 1 বছর হয়ে গেল। আমরা 2024 সনের জুলাই এবং আগস্টের বিপ্লবের পর যে আকাশ সম স্বপ্ন দেখেছিলাম, আনন্দে উদ্বেলিত হয়েছিলাম, তারা এখন এই সময়টিতে কেমন আছি যদি সংক্ষেপে বলি, প্রথমত আমরা কেউ ভালো নেই। এখন এটা যদি ইন্ডিভিজুয়ালি আপনি বলেন, হয়তো অনেকেই ভালো আছেন, আমি ভালো আছি, আপনি ভালো আছেন ইন্ডিভিজুয়ালি, কিন্তু কালেকটিভলি হয়তো দেখা যাবে যে আমরা ভালো নেই। এখন কালেকটিভলি যে ভালো না থাকা, এটার জন্য যে তথ্য এবং উপাত্ত আমাদের কাছে নেই। সরকারের উপর আমাদের নির্ভর করতে হয়, যেটা ভাবে আওয়ামী লীগ সরকারের আমলেতেও আমরা নানা রকম আমাদের জিডিপি নিয়ে, আমাদের ফরেন রিজার্ভ নিয়ে, আমাদের ব্যাংকিং ব্যবস্থা নিয়ে, সরকারের উন্নয়ন নিয়ে যে সকল তথ্য রাষ্ট্রের কাছ থেকে পেতাম, তাতে মনে হতো যে আমরা এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছি। তো শেখ হাসিনার পতনের পর গত 1 বছর ধরে সরকারের যে শ্রেণী চরিত্র, এটা একটুও পাল্টায়নি। বাংলাদেশ ব্যাংক থেকে, কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে, এনবিআর থেকে, তারপরে রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে যে তথ্য উপাত্ত আসছে, সেই তথ্য উপাত্ত দেখে মনে হচ্ছে যে বাংলাদেশ উন্নয়নের চরম শিখরে পৌঁছে গেছে। আবার একই সঙ্গে কন্ট্রাডিক্টরি, অর্থাৎ শেখ হাসিনার জমানাতে যে খেলাপি ঋণ ছিল, ধরুন 1 লক্ষ কোটি টাকা, 1,26,000 কোটি টাকা, এটা নাকি বেড়ে 5 গুণ হয়ে গেছে। এখন এই 1 বছরের মাথায় এটা 5 লাখ কোটি টাকা হয়ে গেছে। সবাই বলে হায় হায়, এটা কেন হলো, এটা কিভাবে হলো? 5 লাখ কোটি টাকা যদি খেলাপি ঋণ হয়ে যায়, যেগুলো পাওয়া যাবে না, আদায় করা যাবে না, বা আদায় করা গেলে খুব অল্প অংশ আদায় করা যাবে, তাহলে পুরো ব্যাংকিং ব্যবস্থা, অর্থনীতি, ট্রেড অ্যান্ড কমার্স, এটা তো রীতিমতো দেউলিয়াতের পর্যায়ে চলে যাবে। যেখানে আমাদের আমানতের অর্ধেকটাই যদি খেলাপি ঋণে চলে যায়, তাহলে অবস্থা কি হবে? এটা কেন হলো, কিভাবে হলো? এখন কর্তা ব্যক্তি যারা, তারা বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনার জমানাতে যে তথ্য উপাত্ত দিত, ওর মধ্যে অনেক ভক্তি চুক্তি ছিল, হাঙ্কি পাঙ্কি ছিল, অর্থাৎ যা প্রকৃত খেলাপি ঋণ, সেটাকে কমিয়ে একটা গ্রহণযোগ্য মাত্রায় রাখা হতো। এখন এই আমলে তো আমরা 2 নম্বরই করছি না, ফলে এখানে শেখ হাসিনার জমানায় যাতে যা ছিল মূলত খেলাপি ঋণ ছিল তার দ্বিগুণ। এটা কিন্তু শেখ হাসিনার জমানাতেও আমরা এই কথাগুলো বলেছি, কিন্তু এটা কেউ রাগ করেনি। দ্বিতীয়ত, এই গত 1 বছরে যে কথাটি খুব ভয়ঙ্কর, আওয়ামী পন্থী যে সকল ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা জড়িত ছিলেন, নেতা কর্মী, শিল্পপতি, এদের অনেকে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, অনেকে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয় ভাব করছে। অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান যারা মূলধনী যন্ত্রপাতি থেকে শুরু করে কোনো কিছু ক্ষেত্রে তারা কোনো সহযোগিতা ব্যাংক থেকে পাচ্ছে না। ফলে কি হলো, একটা বিরাট ঘাটতি এখানে দেখা দিয়েছে। যেমন ধরুন, বড় বড় প্রতিষ্ঠান, বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপ, তারপরে শেষে বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপ, তারপরে যমুনা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, এস আলম গ্রুপ, চট্টগ্রামের পিএসপি গ্রুপ, টিকে গ্রুপ, এরকম প্রথম সারির যদি ওই যে তীর মাকড়া সয়াবিনের সিটি গ্রুপ, একে খান গ্রুপ, মানে বড় বড় শিল্প প্রতিষ্ঠান যারা আমদানি বাণিজ্য, ম্যানুফ্যাকচারিং থেকে কনজিউমার প্রোডাক্ট এবং ট্রেড অ্যান্ড কমার্সে একটা ব্যালেন্স তৈরি করতো, এর বেশিরভাগ প্রতিষ্ঠানই হয় বন্ধ হয়ে গেছে, অথবা যারা এই সরকারের সময় এসে দুর্নীতি দমন কমিশন, ব্যাংক, এনবিআর, আয়কর, নানা রকম অবস্থার মধ্যে পড়ে, মানে যারা তো বন্ধ করেছে তারা তো বেঁচে গেছে, যারা পালিয়ে গেছে তারা আরো বেঁচে গেছে, আর যারা বাংলাদেশে এখন গ্রেপ্তার অবস্থায় আছে তাদের জীবন তছনছ, আর যারা পালিয়ে আছে তাদের অবস্থা আরো খারাপ। আর যারা কোনো মতো ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে রাখছে, যেমন মেঘনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, এরকম যারা চালিয়ে রেখেছে, ইউনাইটেড গ্রুপ, পিএসপি গ্রুপ, তারা চালিয়ে রেখেছে, কিন্তু এই সার্বিক যে ক্ষত, এই ক্ষতের মধ্যে তারা কিন্তু পেরে উঠছে না। ফলে যে কোনো সময় এই প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে খেলাপি ঋণের পরিমাণ আরো 2 লক্ষ কোটি টাকা বেড়ে 7 লক্ষ কোটি টাকাতে যেতে পারে, এতে কোনো রকম সন্দেহ নাই। তো যেটা বলছিলাম যে সরকারের যে ফুলানো ফাঁপানো
কথাবার্তা, সেই কথাবার্তা দেখে আমাদের মনে হচ্ছে যে আমরা খুব ভালো আছি, কিন্তু বাস্তবে আমরা আসলে কালেকটিভ ওয়েতে ভালো নেই। এর কারণ হলো সত্যিকার অর্থে তথ্য ডাটা আমরা পাই না, মাঝে মধ্যে যে সকল তথ্য পাই সেগুলোর সঙ্গে কনফ্লিক্ট করে। যেমন ধরুন বেক্সিমকো গ্রুপের মতো বড় বড় শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, হামিম গ্রুপের প্রতিষ্ঠান তারা ধুকে ধুকে চলতেছে, নাসা গ্রুপ প্রায় বন্ধ বা বন্ধ আমি জানি না। এরকম অন্তত পক্ষে ধরেন ওই যে আব্দুল সালাম মুর্শিদি সাহেব, ওনার এনভয় গ্রুপ কিভাবে চলছে আমি জানি না। ভদ্রলোক জেলের মধ্যে আছেন, অনেক বিকাশ গ্রুপ 20-25 হাজার লোক সেখানে চাকরি করে। এরকম আওয়ামী লীগ করেন, এরকম অনেক লোকের তো 20-25 হাজার যদি ধরেন, তো এই যাবৎ 2 লাখ লোক বেকার আছে। তো সেখানে এক্সপোর্ট বাড়ে কি করে? মানে গত বছরের চেয়ে এক্সপোর্ট বেড়ে গেছে। এটা তো কোনো অবস্থাতেই, আমি এই ব্যবসার সঙ্গে প্রায় 30 বছর জড়িত, আমি এটা বুঝি না। মানে যারা তথ্য দেয়, উপাত্ত দেয়, কিভাবে দেয় এটা আমি বুঝি না। এনিওয়ে, তো এইভাবে যে পরস্পর বিরোধী তথ্য এবং উপাত্তের কারণে আমরা আসলে কালেকটিভলি সম্মিলিতভাবে আমরা ভালো নেই। হতাশা, আতঙ্ক, ভয় আমাদেরকে ভর করছে। ফলে কি হলো, শেখ হাসিনার যে শাসন ক্ষমতার যে অবসান, এটার যে আনন্দ আমাদের স্থায়ী হয়নি। এটা 2024 সনের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের মধ্যে আমাদের ফিকে হতে শুরু করে, আর এখন এটা রীতিমতো সেই আনন্দটা বিষাদে পরিণত হয়েছে।